গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোয় চাপের মুখে মধ্য ও নিম্নবিত্তরা, খরচ বাড়বে জীবনযাত্রায়, সেবা খাতের ব্যয় নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। অবৈধভাবে বিদেশ যাওয়ায় অনেকেই শিকার হচ্ছেন অপহরণের, মুক্তিপণ আদায় হচ্ছে দেশে, অভিবাসন নীতিমালা বাস্তবায়নের তাগিদ। দাবির মুখে অবশেষে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমাচ্ছে বিএসসিসিএল। বেসরকারি পর্যায়ে আগে থেকেই দাম কম থাকায় সুফল পাবেন না গ্রাহকরা, বলছেন বিশেষজ্ঞরা। এবং চাহিদা থাকলেও চট্টগ্রামে গড়ে ওঠেনি পরিকল্পিত ট্যানারি শিল্প। পরিবেশ দূষণ সহ নানা কারণে বন্ধ 22টি কারখানা, দুর্ভোগে ব্যবসায়ীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি নাজিয়া শাকুর। দর্শক, অর্থ বাণিজ্যের অন্যান্য খবরের সঙ্গে আজ আমরা আলোচনা করব গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা এবং জনজীবনে এর প্রভাব নিয়ে। আর এ বিষয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্ত। অজয় দাশগুপ্ত, আপনাকে সময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আপনার সঙ্গে আলোচনায় যাব, তবে তার আগে এই সংক্রান্ত কিছু রিপোর্ট দেখে নিচ্ছি। দফায় দফায় নিত্যপণ্যের দাম বাড়া নিয়ে যখন ভোক্তারা অতিষ্ঠ, তখন গ্যাস বিদ্যুতের দাম বাড়ার সিদ্ধান্ত তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করেছে। এর ফলে জীবনযাত্রার ব্যয়ে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি অতিরিক্ত উৎপাদন খরচের কারণে পণ্যের দাম বাড়ার আশঙ্কা সাধারণ মানুষের। তবে বিশ্লেষকরা মনে করছেন, এখনই সরাসরি পণ্যের বাজারে খুব একটা প্রভাব না পড়লেও স্বল্প আয়ের মানুষের জীবনযাপনে প্রভাব পড়বে। সানবির উপলের রিপোর্ট। শহরাঞ্চলে বছর বছর বাড়ে বাড়ি ভাড়া, বাড়ে যাতায়াত, ভোগ্যপণ্য কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয়। মাস ঘুরলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে আয় ব্যয়ের হিসাব মেলাতে হলেও সবচেয়ে বেশি হিমশিম খেতে হয় মধ্য ও নিম্নবিত্তকে। কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের এক জরিপে দেখা যায়, গেল 10 বছরে দেশের জীবনযাত্রার ব্যয় বেড়েছে 125%। এই যখন অবস্থা, তখন বাড়ল গ্যাস বিদ্যুতের দাম। এতে গ্যাসের 26.29% দাম বাড়ায় আবাসিক গ্রাহকদের অতিরিক্ত 200 টাকা ও বাণিজ্যিক গ্রাহককে প্রতি ঘনমিটার 2 টাকা, রূপান্তরিত সিএনজিতে গুনতে হবে অতিরিক্ত 5 টাকা। আর বিদ্যুৎ 2.93% দাম বাড়ায় 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারী 20 টাকা, 600 ইউনিটের বেশি ব্যবহারে খরচ যোগ করতে হবে অতিরিক্ত 30 টাকা। ডাইরেক্ট ইনভলভমেন্ট যদি না হয়, সেক্ষেত্রে কিন্তু বিদ্যুৎ ইউজ হচ্ছে, অর্থাৎ প্রোডাকশন কস্ট কিন্তু বাড়বে। এইভাবে মানুষের সোর্স অফ ইনকাম তো অতটা বেড়ে যায়নি তাড়াতাড়ি, যেভাবে মানে এক্সপেন্ডিচারটা বেড়ে গেল। বছরটা শেষ হলে বাড়ায়, এরপর সরকার জিনিসটা দেখেছে গ্যাস কারেন্ট বিল যে জিনিসটা হয়েছে, গ্যাসের সাথে সাথে অন্য জিনিসটা বাড়বো, তখন তো আর আমাদের চলার অনেক সমস্যা হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক দামের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমালে বিদ্যুতের দাম বাড়ানোর প্রয়োজন হতো না। আর গ্যাসের দাম একবারে না বাড়িয়ে ধারাবাহিকভাবে বাড়লে সাধারণ জনগণের উপর প্রভাব পড়তো না বলে মনে করেন তিনি। এই বিদ্যুতের গ্যাসের দাম বাড়ানোটা গরিব মানুষের কথা চিন্তা করে করা হয়নি, তাদের কথা মাথায় রেখেও দাম বাড়ানো যেত। অর্থাৎ গরিব মানুষ কম বিদ্যুৎ ব্যবহার করে, সেখানে কোনো দাম না বাড়িয়ে, 1 বার্নার চুলার জন্য না বাড়িয়ে বা মিটার ভিত্তিক গ্যাসের দাম বাড়ানোর চিন্তা করলে তাহলে সরকারের কার্যপরিধিতে তার যে ব্যয়, সেই ক্ষেত্রেও সাশ্রয় হতো, গরিব লোকের উপরও জীবনযাত্রার মানের উপর চাপ পড়তো না। এছাড়া সিএনজির দাম সামান্য বাড়লেও যাতায়াত ব্যয় যাতে নিয়ন্ত্রণে থাকে, সেদিকে সরকারকে লক্ষ্য রাখার পরামর্শ দেন এই বিশ্লেষক। যে হারে গ্যাসের দাম বাড়ানো হলো, ভাড়া বেড়ে গেল। রূপল, সময় সংবাদ, ঢাকা। বিদ্যুৎ ও গ্যাসের দাম যা বাড়ানো হয়েছে তা ভোক্তা পর্যায়ে সহনীয় হবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম। গতকাল সংসদ ভবনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি তাদের পর্যবেক্ষণ তুলে ধরে। এ সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলেও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের লোকসানের বোঝা কমাতে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। যে পরিমাণ দাম বেড়েছে, এই দামটা আসলে একেবারে সহনশীল বলে বিবেচনায় আনা হয়েছে। যিনি 100 টাকা দেন বিদ্যুতের বিল, তার জন্য 2 টাকা 93 পয়সা বিদ্যুতের বিল বাড়বে। বিদ্যুতের মূল্যের এরকম বর্ধনের জন্য আমি মনে করি কোনো বিদ্যুৎ ভোক্তা, কনজিউমার ক্ষতিগ্রস্ত হবে বলে আমরা মনে করি না আর কি। গ্যাসটা আমাদের প্রাকৃতিক সম্পদ, এটার একটা আন্তর্জাতিক মূল্য আছে এবং সে মূল্যের
কে বিবেচনায় রেখে আমাদেরও গ্যাসের মূল্য নির্ধারণ করা উচিত। আমাদের জাতীয় অর্থনৈতিক অগ্রগতিটা অব্যাহত রাখার জন্য আমার মনে হয় আমাদেরকে খুব সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেওয়া উচিত। দর্শক, আমরা এ সংক্রান্ত রিপোর্টগুলো দেখলাম। এবারে এ নিয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্তের কাছে। অজয়, আমরা রিপোর্টগুলো দেখলাম, আসলে বৃহস্পতিবার থেকে দাম বাড়ানোর সিদ্ধান্তটা হয়েছে। এর আগে কিন্তু আগে থেকেই আমরা বছর শুরু থেকে দাম বাড়ানোর কথা হচ্ছিল, গণশুনানি চলছিল এবং শেষ পর্যন্ত দামটা বেড়েই গেল। কিন্তু এমন একটা অবস্থায় এসে দামটা বেড়েছে যখন আমরা তুলনা করছি বিশ্ববাজারের সঙ্গে, আমাদের বিদ্যুতের দামটা কিভাবে বাড়লো বা মানে কোন যৌক্তিকতার পর্যায়ে গেলে এই দামটা করছে। মানে প্রত্যাশাটা হচ্ছে যে আপনার জ্বালানি তেল এটা গত 2-3 বছরে ধারাবাহিকভাবে কমে এখন প্রায় অর্ধেকেরও বেশ নিচে আর কি যাচ্ছে, $50 কম দামে বিক্রি হচ্ছে বিশ্ববাজারে, এবং এটা আরো কমতে পারে এই সম্ভাবনাটা আছে এই কারণে যে আপনার ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর যে তিক্ত সম্পর্ক ছিল সম্প্রতি সেটার উন্নতি ঘটেছে, এবং ইরানের তেলটা এতদিন বিশ্ববাজারে ঠিক আসতে পারতো না এইভাবে। তো প্রত্যাশা যে এটা যদি বিশ্ববাজারে আসে তাইলে আরো সহনীয় হবে আর কি। তো এটা এতটা কমে গেলে সেটা যে কোনো জিনিস তো একটা উৎপাদন ব্যয় আছে, যদি দাম বিশ্ববাজারে কমে যায় তাহলে যারা উৎপাদক তেলের তারা আবার নিরুৎসাহিত হয়, এটা একটা তত্ত্ব আছে, তখন হয়তো আবার দাম বাড়ানোর একটা প্রবণতা। কিন্তু আপাতত আমরা দেখছি এখন বাংলাদেশে দেখবেন যে সবচেয়ে একক আমদানি খাত যদি বলি সেটা হচ্ছে বহু বছর ধরে পেট্রোলিয়াম খাত, এবং চড়া মূল্য যখন $120-30 ব্যারেল, সেটা তো একটা গড় মূল্য, নানা হিসাব আছে, ডিজেলের একরকম, অকটেনের একরকম, মানে সেটা কেরোসিনের একরকম, কিন্তু একটা গড় এবং অপরিশোধিত এটা ধরা হয়। এখন এইটা আমরা কোনো বছরেই কিন্তু বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রাখছি না। যখন দামটা হয়তো বেশি থাকে আমরা হয়তো ভর্তুকি দিচ্ছি, তখন এই প্রশ্নটা আসে যে সরকার কত ভর্তুকিটা কোত্থেকে দেয়, রাজস্ব বাজেট থেকে নেয়। এখন এই পেট্রোলিয়াম পণ্য যেগুলো আমরা আমদানি করি সেই ক্ষেত্রে একটা স্বচ্ছতার অভাব আছে। আমরা যারা আমদানির সঙ্গে জড়িত, পেট্রোলিয়াম কর্পোরেশন বা সরকারের জ্বালানি মন্ত্রণালয়, সেইখানে তারা স্পষ্ট করে এই বিষয়টা কখনোই তুলে ধরেন না যে বিশ্ববাজার থেকে কখন এত সবচেয়ে বেশি আমদানি খাত যেখানে, সেখানে ধরে নেওয়া হয় যে নানা সুবিধাভোগী মহল, নানা কমিশন ভোগকারী এটাই আমরা আসলে অ্যাকচুয়াল কোন প্রাইসে কিনছি এইটা কিন্তু তারা কখনোই স্পষ্ট করে না আর কি। এই জায়গাটা যদি একটা স্বচ্ছতার মধ্যে আনা যায় তাহলে জ্বালানি তেলে যে আমাদের ব্যয়টা হয়, আমরা একটা সময় ছিল বাংলাদেশ দেখেন, এখন কিন্তু বিশ্বব্যাংক একটা সময় নির্ভর ছিল যে আমাদের ধার দেনা করে তেলটা কিনতে হইতো। এখন আমাদের নিজেদের রিজার্ভ খুবই ভালো অবস্থানে আছে, কাজেই সবসময় যে ধার দেনা করে কিনতে হবে সেটার কিন্তু আগে অনেক সময় ছিল যে তেল কেনার পর্যাপ্ত ডলার নেই, পাউন্ড নেই, আচ্ছা ঠিক আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কাছ থেকেও ঋণ নেওয়া হয়েছে তেল কেনার জন্য। এই অবস্থাটা কিন্তু বাংলাদেশ কাটিয়ে উঠেছে। বাংলাদেশ কিন্তু এখন নিজের টাকায় পদ্মা সেতু করতে পারে। কাজেই এই জ্বালানি তেল যে আমদানি সঙ্গে যুক্ত যে মহল, সেই মহলের কর্মকাণ্ড পর্যালোচনা, এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে যে আমরা জ্বালানি তেল, বিদ্যুতের দাম ভালো, তার সাথে জ্বালানি তেলে কিন্তু প্রত্যাশা ছিল যে বিশ্ববাজারে এতটাই কমেছে যে তার সঙ্গে অন্তত কিছুটা। কিন্তু আপনি একটা খবর যেটা দেখবেন যে এই যে ইন্টারনেট ব্যবহারের যে ব্যান্ডউইথের রেটটা কমানো হয়েছে, আপনার সঙ্গেই কিন্তু একটি বাক্য যুক্ত করেছেন যে ভোক্তারা এর সুবিধা পাবে না, কারণ যারা এইটা কমাবে তারা বলতেছে আমরা আগেই কমায় রাখছি। এখন জ্বালানি তেলের দাম কমলেই জ্বালানি তেল নির্ভর যেসব পণ্য আমাদের দেশে উৎপাদিত হয় তার দাম কমবে বাজারে, এমন গ্যারান্টি কেউ কিন্তু দিতে পারে না। কাজে ওখানে দাম কমলেও যে শুধু হয়তো জ্বালানি তেল সরাসরি যারা গাড়িতে ব্যবহার করে, কিন্তু জ্বালানি তেলের বড় ব্যবহার তো গাড়িতে না, এখন তো ওখানে সিএনজি হয়েছে, সেটার দাম বাড়ে। জ্বালানি তেলের বড় ব্যবহার কিন্তু এখন অজস্র পণ্য উৎপাদনে, এবং এই তেলটা দিয়ে কিন্তু আমার বিদ্যুৎটা উৎপাদন হচ্ছে। ওইখানে যদি আমরা দামটা কমাতাম,
জ্বালানি তেলের, সেইটা যে উৎপাদনে বিদ্যুতের জন্য ব্যবহার হতো, সেই বিদ্যুতের দামটা যদি সেই অনুপাতে কমতো, তাহলে কিন্তু বিদ্যুৎ ব্যবহার করে যে হাজারো ধরনের কলকারখানায় পণ্য উৎপাদন হয়, বিভিন্ন সেবা প্রতিষ্ঠান, ব্যাংক, সেও তো বিদ্যুৎ ব্যবহার করে, সেইটার দামটা কমলে আমাদের অর্থনীতিতে বেশি লাভ, নাকি সরকার তার এই যে 14-15 হাজার কোটি টাকা ভর্তুকি খাত থেকে এখন আদায় করছে, যেটা আগে ভর্তুকি দিতে হতো না, উল্টা দাম কমছে কিন্তু বেশি দামে বিক্রি করছে, কাজেই বাড়তি, কোনটায় বেশি লাভ? না, ভোক্তারা কিন্তু অনেক সচেতন, তারা কিন্তু এই বিষয়টিকেও মাথায় রাখছে। তারা বলছে যে ঠিক আছে, ভর্তুকি কম লাগছে, সরকারের রাজস্ব বাড়ছে, সবকিছু ঠিক আছে, কিন্তু সেখানে হচ্ছে তাহলে দামটা ওরা স্টেবল রাখতে পারতো, বিদ্যুতের দামটা স্টেবল রাখতে পারতো না। শুধু স্টেবল নয়, যে বিদ্যুতের দাম যদি ধরেন, তেলের দাম এতটা কমেছে, প্রায় 1/3 এর কাছাকাছি চলে এসেছে, সেই তেলের দাম কমলে শুধু তো বিদ্যুৎ না, অনেক পণ্যে তেল দরকার হয়, সেই পণ্যের ফলে মার্কেটে একটা উৎপাদন ব্যয়টা, সামগ্রিকভাবে উৎপাদন ব্যয়টা আমাদের কমে আসতো। সেই কমে আসলে অর্থনীতিতে যে গতি আসতো, সেইটা দেশের জন্য বেশি লাভ, নাকি সরকার ওই একটা থোক পেয়ে যাচ্ছে তেল বিক্রি করে, সেইখানে সরকারের রাজস্ব খাতে 15-16 হাজার কোটি টাকা বেঁচে গেল, সেইটাই বেশি লাভ? এই জায়গাটা একটা সরকারের দিক থেকে পরিষ্কার করা উচিত। অনেকে বলেন এই যে নতুন পে স্কেল বাস্তবায়ন করছে, সরকারের টাকা দরকার, কোথায় পাবে এই টাকাটা? বা পদ্মা সেতুর জন্য যে বছরে 7-8 হাজার কোটি টাকা দরকার হবে, সেই টাকাটা তো সংস্থান করতে হবে, সেটা ট্যাক্স না বাড়ায় এইভাবে তেলের ভোক্তাদের কাছ থেকে তারা আদায় করে নিচ্ছে। মনে হচ্ছে যে পদ্মা সেতু হতে আরো 5 বছর লাগবে, 18 সালের ধরে, মানে সবকিছুর সুফলটা পেতে তো আসলে অনেক সময় লাগবে। এখন এই জায়গাটা মানে তেলের দাম বলুন, গ্যাসের দাম বলুন, বিদ্যুৎ বলুন, একটা সময় তো টেলিফোনের দাম নিয়মিত চার্জ বাড়তো, এখন ল্যান্ড টেলিফোন তো খুব কম লোকে ব্যবহার করে, বরং মোবাইলে হচ্ছে উল্টা কমছে। এই তেলের দামটা সুফল আমাদের ভোক্তাদের দেওয়া উচিত ছিল। গ্যাসের দামটার ক্ষেত্রে একটা প্রশ্ন বা একটা যুক্তি সরকারের দিক থেকে দেয়, সেটা যুক্তি আছে। ধরেন বাংলাদেশের 16 কোটি লোক, এখানে আমরা ধরে নেই যে 5 থেকে 6 কোটি পরিবার আছে, গ্যাস ব্যবহার করে কিন্তু জ্বালানি হিসাবে রান্নার চুলার জন্য একদল। এটা খুব আমাদের টোটাল যা গ্যাস তার 10% কিন্তু চুলায় যায় না, বাকি 90%-এর বড় অংশ যায় হচ্ছে বিদ্যুৎ কারখানায়, তারপরে যায় সার উৎপাদনে, তারপরে হচ্ছে আপনার শিল্প। গ্যাসের চুলায়, ঘরের চুলায় কম, কিন্তু যে ধরেন যদি আমার 5 কোটি পরিবার হয়, 1 কোটি পরিবারও কিন্তু গ্যাস ব্যবহার করে না, তারও অনেক কম ব্যবহার করে। বাকি সবাইকে কিন্তু অনেক চড়া মূল্যে আপনার হয় লাকড়ি কিনতে হয়, না হয় কেরোসিন কিনতে হয়, না হয় হিটার ব্যবহার করতে হয়, তার জ্বালানি ব্যয়টা কিন্তু অনেক বেশি। এখন দাম বাড়ানোর পরেও কিন্তু আপনার 600 এবং 650 টাকা এই দুইটা রান্নার চুলার ব্যয়। মূল গ্যাসের ব্যবহারটা হচ্ছে শিল্প খাতে, বিদ্যুৎ খাতে এবং রাসায়নিক সার উৎপাদনে, ওইখানেও একটা স্বচ্ছতার অভাব আছে। আমাদের বিদ্যুতের বহু যন্ত্রপাতি সরকারি যেগুলো বিশেষ করে, সেগুলো এত পুরানো যেগুলো গ্যাস বেশি কনজিউম করে, এবং সেই কারণে ওখানের যে বিদ্যুৎ উৎপাদনে সেটার কস্ট অফ প্রোডাকশনটাও বেশি আর কি। এই জায়গাগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দূরদৃষ্টি, বিচক্ষণতা, আরো বেশি শক্ত হাতে এই ব্যবস্থাপনাটার দিকে আপনি এটা যথার্থভাবেই বলেছেন যে আমাদের অর্থমন্ত্রী বা এই যে আমাদের জ্বালানি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি, তারা একটা গদ বাঁধা যুক্তি দিলেন। আমাদের অর্থনীতির আকার কিন্তু এখন বড় হচ্ছে অনেক, আমরা 3 লাখ কোটি টাকার বাজেট করছি বছরে, কাজেই আমরা এখন কিন্তু অনেক জায়গা আগে যেগুলো পারতাম না, ছোট অর্থনীতি, একদিকে কাপড় কাটতে গেলে আর একদিকে পকেট ছোট হয়ে যেত যদি ঝুলটা বড় করতে যেত, কিন্তু এখন আমাদের নমনীয়তা অনেক বেশি আর কি। একটা জায়গায় আমরা হাত দিতে পারি নতুন করে, যেমন পদ্মা সেতু আমরা হাত দিয়েছি, চিন্তা করতে পারি যে আমরা নিজেদের টাকায় করব, ফ্লাইওভারে আমরা হাত দিতে পারি। 5 বছর আগে কি পদ্মা সেতুর কথা নিজেরা ভাবতে পারতাম? বা এখন আরেকটা দেখেন যে আমরা কিন্তু জ্বালানি তেলের মূল্য বিশ্ববাজারে কমার একটা সুফল পাচ্ছি, সেটাকে জানেন, বিশ্ববাজারে কিন্তু কম আছে। জ্বালানি তেলের মূল্য যখন বাড়ে, বিশ্ববাজারে বহু পণ্যের দাম বেড়ে যায়। বাংলাদেশ কিন্তু অনেক ক্ষেত্রে আমদানি নির্ভর, জ্বালানি তেলের দাম কমায় আপনার, তারা কিন্তু অ্যাডজাস্ট করেছে উন্নত দেশগুলোর উৎপাদকরা, যে কারণে আমরা আমাদের পোশাক শিল্পের জন্য কাপড়ের দাম তুলনামূলকভাবে কম পড়ছে। আমরা যেসব পণ্য, ভোগ্যপণ্য আমদানি করি, তার অনেকগুলোরই কিন্তু দাম
বিশ্ববাজারে এখন অনেক আগের চেয়ে পণ্যের কাঁচামাল কমে আমরা গেছে। আমদানি কাঁচামাল করি। আমদানি করি, তার দাম কমছে। আমরা খাদ্য আমদানি করি, গম আমদানি করি, কিছু পরিমাণ চাল নানা কারণে আমরা আমদানি করি, সেগুলোর দাম কিন্তু বিশ্ববাজারে ইতিমধ্যেই কমে গেছে। এবং সেটা কমছে কেন? কারণ ওখানে তেলের দামের সুফলটা পাচ্ছে এবং সেটার দ্বারা কিন্তু আমাদের অর্থনীতি লাভবান হচ্ছে। যারা শুধু যুক্তি দেন যে সব জিনিসেরই দাম বাড়ছে, তা কিন্তু না, বহু পণ্যের দাম কিন্তু। আমরা দাম বাড়ানোর যৌক্তিকতা নিয়ে কথা বলছিলাম। ভারতের বর্তমান রাষ্ট্রপতি এবং একসময় অর্থমন্ত্রী ছিলেন প্রণব মুখার্জি একবার একটা প্রকাশ্যেই বলেছিলেন যে ভারতে পেঁয়াজের রস কাদায় নিয়ে এমন কোনো অর্থমন্ত্রী নেই। অর্থাৎ যেই সরকারের থাকুক না কেন, মানে পেঁয়াজের দাম হঠাৎ করে দেখা গেল যে বাড়বে। এবং ভারতের বহু অঞ্চল আছে যারা হয়তো রুটির সঙ্গে একটা পেঁয়াজ খায়, তরকারির সঙ্গে পেঁয়াজটা। তো বাংলাদেশে মানে আমরা তো দাম বাড়ানো দেখতে দেখতে অভ্যস্ত, কমে যাওয়াটা না। কিন্তু এই বিশ্ববাজারে এটা সত্যি একটা অদ্ভুত অবস্থা। এটা 97-8 দিকে হয়েছিল, তখনও কিন্তু জ্বালানির তেলের দামও কমেছিল, $10 নিচে নেমে এসেছিল। তখন দেখা গেছিল যে এই জ্বালানির তেলের চেয়ে 1 লিটার জ্বালানির চেয়ে 1 লিটার এই খাবার পানি যেটা বোতলে সেটার দাম বেশি। এখন অবশ্য অতটা হয় নাই, কিন্তু তখন $10 নিচে ব্যারেল হওয়ায় তখন দেখা গেছিল যে খাবার পানির দাম তেলের চেয়ে বেশি। তো এখন এই যে একটা বিশ্ববাজারে নতুন চিত্র, তার সুফল আমি একটা বললাম যে আমদানি অনেক পণ্যের দাম কিন্তু গত কয়েক বছরে কমেছে। কিন্তু আমদানির দাম কমলেও তো আসলে কি ভোক্তারা সেই সুফলটা পায় না। সে কারণেই তো আশঙ্কা করা হচ্ছে যে হয়তোবা মূল্যস্ফীতিটা হয়তোবা বেড়ে যাবে এবং হয়তোবা লক্ষ্যমাত্রার মধ্যে হয়তো আমরা রাখতে পারবো না। আপনি দেখবেন যে একবার মনে আছে, এখনকার অর্থমন্ত্রী সাহেব এক সময় এরশাদ সাহেবের অর্থমন্ত্রী ছিলেন, উনি পার্লামেন্টে তখন এই জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। উনি বললেন যে আমার হিসাবে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 পয়সা বাড়বে, কিন্তু বাস্তবে দেখা গেল যে 1 টাকা বেড়ে গেছে, অনেকটা বেড়ে গেছে, বা 50 পয়সা বেড়ে গেছে। উনি বললেন যে আমার হিসাবে 2 পয়সা মাত্র বাড়বে। তো কিন্তু আজকাল বিশ্ববাজারে উঠানামা আমাদের ভোক্তারা কিন্তু খবর রাখে, উঠানামা যদি দাম বাড়তো এবং সরকার দাম বাড়াতো, কারণ বিদ্যুৎটা উৎপাদন করতে কিন্তু আমার প্রধান একটা কাঁচামাল হচ্ছে গ্যাস। আবার যখনই আপনি বিদ্যুতের দাম বাড়াবে, তো বিদ্যুতের দাম এখন যেই বাড়াবে, বিদ্যুৎ উৎপাদন কোম্পানিগুলো বলবে যে এইটা তো হচ্ছে আগের রেট, এখন তো গ্যাসের দাম নতুন করে বেড়েছে। কাজে আমি আরেক দফা তখন কিন্তু এই কালকে 1 সেপ্টেম্বর, এই কালকেই কিন্তু আরেক দফা চাপ সৃষ্টি করবে যে আমার বিদ্যুতের দাম আরো বাড়াতে হবে, কারণ আমার বিদ্যুতের যে প্রধান জ্বালানি গ্যাস সেটার দাম বাড়ানো হয়েছে। কালকে থেকে কিন্তু বিদ্যুৎ উৎপাদকরা আরো নতুন করে একটা দাবি সামনে আনবে যে আমি তো আজকে দাম বাড়িয়েছে বিদ্যুতের আগের হিসাবে, এখন আমাকে আর এক দফা দাম বাড়াতে হবে। গ্যাসের দাম যেহেতু বেড়েছে, আমার র ম্যাটেরিয়ালস প্রধান, সেটার দাম বেড়ে গেছে। আপনার যেই মুহূর্তে গ্যাসের দাম বাড়বে, সার উৎপাদনের জন্য যারা গ্যাস ব্যবহার করে কাঁচামাল হিসেবে, তারা বলবে যে আমাকে এখন সারের দাম বাড়াতে হবে। সেটার দাম বাড়লে সেটার প্রভাব কিন্তু সরাসরি গিয়ে আমাদের কৃষকদের উপরে পড়বে। এখন আমন ধান সামনেই বড় মৌসুম, তখন 20-25 লাখ টন সার দরকার হবে এবং সেটার দাম বাড়লে সেটা কিন্তু একটা বড় ধরনের বিরূপ প্রভাব আমাদের অর্থনীতিতে পড়বে। আর আরেকটা হলো নৈরাজ্যকর অবস্থা হওয়ার আশঙ্কা থাকে আমাদের পরিবহন খাতে। এটা ঢাকা শহরের মধ্যে যেসব পরিবহন সবই তো সিএনজি গ্যাস নির্ভর। আবার যারা জ্বালানি তেল ব্যবহার করে, ডিজেল ব্যবহার করে বা অকটেন ব্যবহার করে, তারাও যুক্তি দিবে যে আমাদের নীতি নির্ধারকদের কিন্তু কিছু অজুহাত আছে। যেমন তারা সবসময় বলেন যে বিশ্ববাজারে যখন মন্দা ছিল বাংলাদেশে তার প্রভাব পড়েনি, তো বিশ্ববাজারে যখন দাম বাড়িয়েছে তারা তখন আমাদের দাম বাড়ায়নি। মানে সেই দিক থেকে আসলে তারা হয়তোবা চিন্তা করে যে বিশ্ববাজারে দাম কমেছে, এখন মানে সেই যেহেতু তখন তারা দাম বাড়ায়নি, সেটার সাথে সমন্বয় করতেই এখন হচ্ছে তারা দেশে দামটা কমাচ্ছে না। উল্টো সময়টা, অর্থাৎ সময়ের কাজ, মানুষ একটা যখন প্রত্যাশা করে থাকে যে একটা সুবিধার সৃষ্টি হয়েছে, আপনি কেন সেই সুবিধাটা দিবেন না? আমার তো মনে হয় যে যদি এখন দাম বাড়তো, বিশ্ববাজারে দাম বাড়লে যদি দেশে দাম বাড়াতো, ভোক্তারা সেটা মেনে নেয়। কারণ আজকাল খবর রাখে। আগে হয়তো 10 বছর 15 বছর আগে এতটা খবর জানা ছিল না। এখন মুহূর্তে, এই মুহূর্তে কোথায় কি দর আছে, আপনারা একটা নিউজে আপনারা যে ট্রেলারে দেখালেন যে সার্ভিস খাতগুলোতে অনেক জায়গায় কিন্তু সরকার ব্যয় কমাতে পারে।
আপনার বিদ্যুৎ উৎপাদনের ব্যয়ও কিন্তু সরকার কমাতে পারে। এই যে মেশিনগুলো পুরানো হয়ে আছে, যেগুলোকে বলা হয় গ্যাস খেকো মেশিন, অনেক বিদ্যুৎ কেন্দ্রে আছে যারা যেখানে 1 ইউনিট দরকার সেখানে 2 ইউনিট ব্যবহার হয়ে যাচ্ছে, এত পুরানো মেশিন হয়ে আছে। এইখানে আপনার যে প্রশাসনের মধ্যে একটা কেনাকাটায় দুর্নীতি, বিদ্যুৎ কোম্পানি, আপনি বেসরকারি খাত থেকে বিদ্যুৎ কিনছে সরকার, বেসরকারি উৎপাদকদের অনেকেই হিসাবে কারচুপি করে সরকারকে বেশি দামে গছিয়ে দিচ্ছে বিদ্যুৎ। সরকার বিদ্যুৎ, বেসরকারি যারা উৎপাদক তারা কিন্তু পাবলিকের কাছে বিক্রি করে না, তারা বিক্রি করে সরকারের কাছে, এবং তারা যে কস্টটা দেখায় সেই কস্ট, যে ব্যয়টা দেখায়, তার মধ্যে কারচুপি থাকে বলে বহু অভিযোগ বিভিন্নভাবে করা হয়েছে। এইখানটায় সরকারের মধ্যে যে আমাদের বাংলাদেশে যে বলা হয় যে মানে ধাপে ধাপে পাকে পাকে দুর্নীতি আর কি, রন্ধে রন্ধে দুর্নীতি, সেই জায়গাটা যদি আমরা কমাতে পারি তাহলে সহনীয় করা যায়। গ্যাসের দামটা ঠিকই অনেকেই বলেন যথার্থভাবে যে বিশ্ববাজারের তুলনা অনেক কম, এই খাত থেকে যদি সরকার কিছু রেভিনিউ আদায় করতে পারে, যেটা বলা হয় যে এই যে আমরা যারা 20-25 লাখ পরিবার রাজধানীতে সুফল ভোগ করছি গ্যাসের চুলার, আর 70% কিন্তু তারা সুফল ভোগ করছে না, তারা হয় সিলিন্ডার গ্যাস ব্যবহার করছে। এইখান থেকে যে বাড়তি রেভিনিউটা পাবে, যে রাজস্বটা সরকার পাবে, সেইটা যদি সিলিন্ডার যারা ব্যবহার করে ওর কিন্তু মাসে ব্যয় 3-4 হাজার টাকা পর্যন্ত হয়ে যায়, কম হলেও 2000 টাকা। কাজে ওখানে যদি ভর্তুকিটা সরকার দেয়, এই টাকাটা নিয়ে ওখানে তাদেরকে কম দামে গ্যাসটা যদি মিটার সিস্টেমেই হয় বিদ্যুতের মতো, তাহলে মনে হয় ব্যবহারটা নিয়ন্ত্রণ রাখা দরকার। কিন্তু মূলটা মনে রাখতে হবে যে আমরা গৃহস্থালিকাতে কিন্তু 10% গ্যাসও ব্যবহার করি না, মূল ব্যবহারটা হয় শিল্প, বাণিজ্য, বিদ্যুৎ, এইসব খাতে, এবং ওইখানে ব্যবহারটা যাতে পরিমিত হয়, অপচয় না হয়, সেই দিকে অবশ্যই নজর রাখা দরকার। অজয় দাশগুপ্ত, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর যৌক্তিকতা এবং জনজীবনের প্রভাব নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম দৈনিক সমকালের সহযোগী সম্পাদক অজয় দাশগুপ্তের সঙ্গে। পরের খবরে যাচ্ছি। বিদেশি অপরাধীদের সহযোগিতায় কিছু প্রবাসী বাংলাদেশি এদেশ থেকে যাওয়া ব্যবসায়ী ও শ্রমিকদের অপহরণে জড়িয়ে পড়ছে। পরে দেশের অপর কয়েকটি অপরাধী চক্র তাদের পরিবারের কাছ থেকে আদায় করে নিচ্ছে মোটা অঙ্কের মুক্তিপণ। এক্ষেত্রে অবৈধভাবে পাড়ি জমানো অভিবাসীরাই অপরাধীদের প্রধান লক্ষ্য। আর সংশ্লিষ্টরা বলছেন, দেশের প্রভাবশালীদের ছত্রছায়ায় চলছে এই মুক্তিপণ বাণিজ্য। এক্ষেত্রে অভিবাসন নীতিমালা বাস্তবায়ন, আইনের প্রয়োগ ও বিদেশি রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে যৌথভাবে কাজ করার পরামর্শ বিশেষজ্ঞদের। তাফসির বাবুর রিপোর্ট। বৈধ কিংবা অবৈধভাবে বাংলাদেশ থেকে প্রতি বছর ঠিক কতজন লোক বিদেশে যায় তার সঠিক কোনো পরিসংখ্যান নেই। সাধারণত দালাল চক্রের মাধ্যমে অবৈধভাবে যারা বিদেশে যাচ্ছেন তাদেরই একটা বড় অংশ অপহরণের শিকার হন। সাম্প্রতিক সময়ে ব্যবসায়িক কাজে বিদেশে যাতায়াত আছে এমন ব্যক্তিরাও এর শিকার হচ্ছেন। সম্প্রতি মালয়েশিয়ায় বাংলাদেশি এক ব্যবসায়ীকে অপহরণ করে প্রায় 28 লাখ টাকা মুক্তিপণ আদায় করে একটি চক্র। সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি অপরাধী চক্রের সাহায্য নিয়ে প্রবাসীরাই চালাচ্ছেন এই অপহরণ বাণিজ্য। দেশে অপর একটি গ্রুপ তাদের হয়ে আদায় করে দিচ্ছে মুক্তিপণ। আগের যে যারা সমুদ্র পথে মালয়েশিয়াতে যেতেন তাদেরকে যে মুক্তিপদ আদায় করা হতো যেই চক্র, সেই চক্রই হয়তো বা এটারই একটা কন্টিনিউয়েশন, হয়তো এটা অন্য ফর্মে এখন এই কাজগুলো হচ্ছে। ওখানে নানান রকমের গ্যাং অপারেট করছে, যাদের সাথে কানেক্টেড আমাদের বাংলাদেশেরও কিছু এই রাস্তা যারা এই কাজ করছে। এটা একটা আন্তর্জাতিক কানেকশন আছে এটার মধ্যে। এক্ষেত্রে বাংলাদেশে কিছু প্রভাবশালী লোকের তৎপরতা আর অপরাধীদের সঠিক তথ্য না থাকায় পার পেয়ে যাচ্ছে অপহরণকারী চক্র। এখানে যারা এই সবের সাথে জড়িত তাদের সাথে একটা প্রভাবশালী মহলের যোগসূত্র থাকাতে ল এনফোর্সিং এজেন্সিও খুব একটা সুবিধা করতে পারতেছে না। যাদেরকে ক্রিমিনাল রেকর্ডের জন্য ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এক জায়গা থেকে, সেই মানুষগুলি কিন্তু আবার দ্বিতীয়বার চলে যান। তো সেই জায়গাটা সরকারের কিন্তু অনেক বেশি মানে এই দেশে সচেতন হওয়া দরকার যে কারা যাচ্ছেন। তারা বলছেন, দেশে মুক্তিপণ আদায়কারী চক্রকে শাস্তির আওতায় আনার পাশাপাশি বিদেশেও তাদের নেটওয়ার্ক ভাঙতে মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত কিংবা লিবিয়ার মতো দেশগুলোর সাথে এই বিষয়ে তৎপর হতে হবে। জয়েন্ট পুলিশ ফোর্সের এক ধরনের ইনভেস্টিগেশন কিন্তু এখন আশু প্রয়োজন। তাদেরকে প্রকৃতপক্ষে ধরে নিয়ে এসে তাদের পানিশমেন্ট দেওয়া। সেকেন্ড হচ্ছে যে অভিবাসন নীতিটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট করা। যে সমস্ত জায়গায় বেশি লেবার ওরিয়েন্টেড সেখানে দূতাবাসকে আরো অ্যাক্টিভ হতে হবে। পাশাপাশি নাগরিকদের সচেতনতা বৃদ্ধির উপরও গুরুত্ব দেন বিশেষজ্ঞরা। ভেরিফাই হচ্ছে কিনা আমরা জানি। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা।
দীর্ঘদিন পর ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL। চলতি মাসে সংবাদ সম্মেলন করে দাম কমানোর এই ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। যদিও বর্তমানে দেশের 6টি বেসরকারি প্রতিষ্ঠান BSCCL এর তুলনায় কম দামে ব্যান্ডউইথ বিক্রি করে আসছে দীর্ঘদিন ধরে। এ অবস্থায় ব্যান্ডউইথের দাম কমলেও গ্রাহক পর্যায়ে এর প্রভাব পড়বে না বলে অভিমত বিশেষজ্ঞদের। তানিন মেহেদি রিপোর্ট। সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যে দেশের বাজারের চেয়ে কম দামে ব্যান্ডউইথ রপ্তানির ঘোষণা দেয় বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড BSCCL। এ ঘোষণার পর দেশে ব্যান্ডউইথের দাম কমানোর দাবি উঠে বিভিন্ন মহল থেকে। চলতি মাসে সংবাদ সম্মেলন করে দেশের বাজারে ব্যান্ডউইথের দাম কমানোর ঘোষণা দেয় BSCCL। এই কোম্পানির যদি কখনো মূল্য কমাতে হয়, ব্যান্ডউইথের সরবরাহের যে মূল্যটা এটা কমাতে হয়, তাহলে সেটা হচ্ছে সংশ্লিষ্ট বিভিন্ন জায়গা আছে, ওখান থেকে কিন্তু অনুমোদনের প্রয়োজনীয়তা পড়ে। প্রসেসের জন্য কিছুটা সময় লেগে গিয়েছে, এই সময়ের জন্য আসলে দাম কমানোর একটু দীর্ঘায়িত হয়েছে। দেশের ব্যান্ডউইথের বড় অংশ সরবরাহ করে BSCCL। এছাড়া বেসরকারি 6টি প্রতিষ্ঠান 2012 সাল থেকে BSCCL এর তুলনায় কম দামে ব্যান্ডউইথ বিক্রি করে আসছে। বাংলাদেশে রিডিউস প্রাইসে ব্যান্ডউইথ বিক্রি করার জন্য আগ্রহ ছিলাম প্রথম থেকেই, যার কারণে আমরা প্রতিনিয়ত মার্কেট প্রাইস নামিয়ে আমরা আমাদের ক্লায়েন্টকে সুবিধা দিয়ে আমাদের বাংলাদেশের ইউজারদেরকে কম পয়সায় ইন্টারনেট সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি। বিশেষজ্ঞরা বলছেন BSCCL ব্যান্ডউইথের দাম কমালেও এর সুফল পাবেন না সাধারণ গ্রাহকরা। শুধু ব্যান্ডউইথের দাম কমায় কিন্তু গ্রাহক পর্যায়ে এটা সুফল পাওয়া যাবে না। এখন যেটি হয়, যেটা আমি দেখেছি আগেরবার যখন দাম কমেছে তখন 1 Mbps কানেকশন ছিল, সেটাকে 1.5 Mbps করে দেওয়া হয়েছে। এখন এই দফায় হয়তো এটা 2 Mbps করে দেওয়া হবে। কিন্তু নতুনদের কাছে নেওয়ার জন্য ঢাকার বাইরে মনে করেন সবার কাছে, তখন এই সরকারকে আলাদা প্রণোদনা দিতে হবে। ব্যান্ডউইথের দাম সহনীয় পর্যায়ে রাখতে দেশের অবকাঠামোগত উন্নয়ন খুবই জরুরি বলে মনে করেন এই বিশেষজ্ঞ। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। বন্দরনগরী চট্টগ্রামে ব্যাপক চাহিদার পাশাপাশি প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও চামড়া শিল্পের বিকাশে গড়ে ওঠেনি পরিকল্পিত ট্যানারি। স্বাধীনতার পর এখানে বিচ্ছিন্নভাবে 22টি ট্যানারি প্রতিষ্ঠা হলেও এখন এর কোনোটাই চালু নেই। সবশেষ 2 মাস আগে ইটিপি না থাকার অভিযোগে 2টি ট্যানারি বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ কারণে চরম দুর্ভোগে পড়েছেন এখানকার চামড়া ব্যবসায়ীরা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ঐতিহ্যগতভাবে চট্টগ্রাম অঞ্চলে অনেক বেশি পশু জবাই করা হয়। প্রতি বছর প্রায় 5 লাখ পশু কোরবানি দেওয়া হয় এখানে। ফলে স্বাধীনতার পর এখানে গড়ে ওঠে 22টি ট্যানারি কারখানা। কিন্তু সময় গড়ানোর সাথে সাথে এসব কারখানা বন্ধ হয়ে যায়। সবশেষ 2 মাস আগে বন্ধ করে দেওয়া হয়েছে মুরাদপুর এলাকার মদিনা ট্যানারি এবং কালুরঘাট এলাকার রিফ লেদার। একটা ট্যানারি হলো মদিনা ট্যানারি, একটা ট্যানারি হলো লিভ লেদার। এই দুটাতে পরিবেশ দূষণে আসিয়া তাদেরকে একটু ঝামেলা করে, সেই জন্য তাদেরকে জরিমানা করে। তারাও এই জন্য পূর্ববর্তী মানুষ রাগ করে ব্যবসা করে না। বন্ধের কারণে আমাদের প্রায় 400 শ্রমিক বেকার, প্রায় 35 লক্ষ স্কোয়ার মতো আমরা আমাদের এখানে মজুদ রয়ে গেছে। এগুলো এখন বিভিন্ন পার্টের বিভিন্ন দেশের অর্ডার আছে, এগুলো আমরা প্রোডাকশন করতে পারছি না। প্রোডাকশন করলে পরিবেশের বাধা আসতেছে। এদিকে মদিনা ট্যানারি এবং রিফ লেদার বন্ধ হয়ে যাওয়ায় চরম বেকায়দায় পড়তে হয়েছে এখানকার চামড়া ব্যবসায়ীদের। চট্টগ্রামের ট্যানারি শিল্প না থাকাতে আমাদের চট্টগ্রাম ব্যবসায়ীদের অনেক সমস্যার মধ্যে আমরা পড়ছি। আমরা ঠিক সময়ে চামড়াগুলা যানজটের কারণে এবং গাড়ি ঘোড়ার কারণে আমরা ঠিকভাবে ট্যানারিতে পৌঁছাতে পারতেছি না। এই বন্ধ করার জন্য আমরা খুব সমস্যা পড়ে গেছি, কারণ আমরা ঢাকা বিক্রি করলে আমাদের ঢাকার কোনো নিশ্চয়তা থাকে না, মাল যাওয়ার কোনো নিশ্চয়তা থাকে না। এই জন্য আমরা খুব চিন্তিত আছি। চট্টগ্রামে কাঁচা চামড়ার 200 ছোট বড় আড়ত রয়েছে। এখান থেকে প্রতি বছর 15 থেকে 20 লাখ চামড়া ট্যানারিতে পাঠানো হয়। স্বাধীনতার পর অন্তত 22টি ট্যানারি নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু হয়েছিল এই চামড়া শিল্পের। কিন্তু নানা সমস্যার কারণে বিগত বছরগুলোতে বন্ধ হয়ে গেছে 20টি কারখানা। সবেদন নীলমণি যে 2টি কারখানা ছিল, গত 2 মাস আগে পরিবেশ অধিদপ্তর তাও বন্ধ করে দিয়েছে। আর এর ফলে হাজার হাজার শ্রমিক যেমন বেকার হয়ে পড়েছে, তেমনি বেকায়দায় পড়েছে চামড়া ব্যবসায়ীরা। চট্টগ্রামের মুরাদপুর থেকে কমল দে, সময় সংবাদ। টাঙ্গাইলের মধুপুরে এবারও আনারসের বাম্পার ফলন হয়েছে। তবে মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগে ফলন বাড়লেও অল্প সময়ে নষ্ট হয়ে যাচ্ছে আনারস। পাশাপাশি ফরমালিন আতঙ্কে সারা দেশে আনারসের চাহিদা কমে যাওয়ায় ন্যায্য দাম পাচ্ছেন না চাষিরা।
তাদের অভিযোগ, কৃষি বিভাগের নজরদারি না থাকায় ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। তবে মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগ বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে বলে দাবি কৃষি বিভাগের। কালিদ তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের মধুপুরের প্রত্যন্ত এলাকার জমিতে সারি বেঁধে চাষ করা হয়েছে রসালো ফল আনারস। বাগানে বাগানে শোভা পাচ্ছে কাঁচা পাকা ফলের বাহারি দৃশ্য। প্রতি বছরের মতো এবারও বাণিজ্যিকভাবে চাষ হয়েছে জলডুবি সহ নানা প্রজাতির আনারস। কিন্তু নির্দিষ্ট সময়ের আগেই আনারস পেকে যাওয়ায় তা বিক্রির জন্য বাজারে নিতে হচ্ছে চাষিদের। এ কারণে বাজারে পর্যাপ্ত যোগান থাকার পরও ন্যায্য দাম পাচ্ছেন না আনারস চাষিরা। এই অবস্থায় উৎপাদন খরচ ওঠানো নিয়ে শঙ্কিত তারা। চাষ ভালো হয়েছে, মধুপুরের মাটিটা খুবই ভালো, উর্বর মাটি, ফসল ভালো হয়। অন্যান্য বছর হিসাবে এবার মার্কেট কম, মোটামুটি পয়সা থাকার মতো আর কি। কালার ছাড়া তারা মাল নেয় না, এটা তো আমগর দোষ না, যারা কিনে তারাই নেয় না। যারা কিনে খায় এদের মানসিকতার পরিবর্তন করতে হবে, তাদের কাঁচা ফল দেখলে নিতে হবে। এদিকে ব্যবসায়ীদের দাবি, মাত্রাতিরিক্ত ওষুধ ব্যবহারে আনারসের মান খারাপ হয় লোকসানের মুখে পড়তে হচ্ছে তাদের। তবে চাষিদের অভিযোগ, কৃষি বিভাগের সহযোগিতা না পাওয়ায় স্থানীয় ওষুধ ব্যবসায়ীদের পরামর্শেই ওষুধ ব্যবহার করেছেন তারা। মেডিসিনের জন্য এই অবস্থা আমাদের, কার আগে কার অবস্থা। সরকার মেডিসিন যদি বন্ধ না করে তাহলে পাবলিক পাইলে মেডিসিন দিবে। গেছে বছরের তুলনায় এবছর আমাদের ব্যবসা খুবই খারাপ চলতেছে। যেই দরে মাল কিনি ঢাকা নিয়ে সেই দরে মাল বিক্রি করতে পারি না। এখন আমাদের এই মালটা মনে করেন যে আজকে কিনে নেই, কালকে মালটা কালো হয়ে যায়, মালটা বেচতে পারি না। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার দাবি, আনারস চাষে মাত্রাতিরিক্ত ওষুধ প্রয়োগ বন্ধে কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে। আর পরামর্শ মেনে আনারস চাষ করলে চাষিরা ক্ষতির সম্মুখীন হতো না বলে জানিয়েছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। গত 4-5 মাস থেকে প্রত্যেককে কয়েকবার করে এখানে এনে সমাবেশ করা হয়েছে। তারা অবহিত আছে যে এগুলো ক্ষতিকারক। যদি এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব। যাতে এটা অতিরিক্ত ডোজ না দেয় সেই জন্য আমরা কিন্তু পদক্ষেপ নিচ্ছি। তবে আমাদের কৃষি বিভাগ আরও প্রচেষ্টা বাড়াবে যাতে করে এটা কন্ট্রোল করা যায় এবং চাষিরা যাতে দাম পায় এবং উৎপাদন বৃদ্ধি পায়। এবছর জেলায় ৯,০০০ হেক্টর জমিতে 2,34,০০০ মেট্রিক টন আনারস উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সময় সংবাদ, টাঙ্গাইল। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জ্যেষ্ঠ অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর ফয়সাল আহমেদকে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তুরস্ক ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেশের তৈরি পোশাক খাতের উন্নয়ন ও পোশাকের ডিজাইনে বৈচিত্র্য আনতে একসঙ্গে কাজ করার আশা প্রকাশ করেছে জার্মান ভিত্তিক গ্যাটে ইনস্টিটিউট ও বিজিএমইএ। গতকাল উত্তরায় বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি হয়েছে। অনুষ্ঠানে গ্যাটে ইনস্টিটিউটের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক জুডিথ মির্শবার্গার ও বিজিএমইএর সহ সভাপতি রিয়াজ বিন মাহমুদ চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক খাত আরও আধুনিক ও যুগোপযোগী হবে এমন আশা প্রকাশ করলেও শিল্পের প্রয়োজনেই শ্রমিকদের স্বার্থ সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেয় জার্মান সংস্থাটি। অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে নিয়ে এলো অলিম্পিক টুইঙ্কেল টুইঙ্কেল বিস্কুট। এ উপলক্ষে গতকাল রাজধানীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার কাজী তৌহিদুজ্জামান। এছাড়াও সম্মেলনে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংকের 298তম শাখার যাত্রা শুরু হলো বন্দরনগরী চট্টগ্রামে। গতকাল নগরীর কালুরঘাট কামাল বাজার এলাকায় ফিতা কেটে এই শাখার উদ্বোধন করা হয়। উপব্যবস্থাপনা পরিচালক আবুল বাশারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের পরিচালক হুমায়ুন বখতিয়ার। এ সময় তিনি বলেন, কালুরঘাটকে শিল্প এলাকা বিবেচনায় এনেই ব্যাংকের শাখা চালু করা হয়েছে। অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এবারে দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। পুঁজিবাজার স্থিতিশীল করতে পেনশন ফান্ড থেকে অর্থ সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে চীন। প্রাথমিকভাবে এর পরিমাণ নির্ধারণ করা হয়েছে 2 ট্রিলিয়ন ইউয়ান।
তবে এমন ঝুঁকিপূর্ণ খাতে পেনশন তহবিলের অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে নীতি নির্ধারকরা বেশ সতর্ক বলে দাবি সরকারের। টালমাটাল পুঁজিবাজারকে স্থির করতে বাজারে নতুন করে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে চীন সরকার, আর এ অর্থের যোগান আসবে পেনশন তহবিল থেকে। বিনিয়োগকৃত 2 ট্রিলিয়ন ইউয়ানের 30%-এরও বেশি ব্যয় হবে শেয়ার ও ইকুইটি ফান্ডে। বাকিটা কনভার্টিবল বন্ড, মুদ্রা বাজার, বিভিন্ন সিকিউরিটিজ সহ দেশের বড় বড় অবকাঠামো প্রকল্পের বন্ডে। 2014 শেষে দেশের পেনশন তহবিলের আকার পৌঁছেছে 3.5 ট্রিলিয়ন ইউয়ানে। এরই মধ্যে প্রায় 3 ট্রিলিয়নই শহরের কর্মকর্তা কর্মচারীদের, আর বাকিটা গ্রামের লোকদের। তবে ঠিক কবে নাগাদ বিনিয়োগ করা হবে তা নির্ভর করছে জাতীয় সামাজিক নিরাপত্তা তহবিলের উপর, কারণ তারা এ ধরনের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে আগ্রহী নয়। দেখুন, পেনশনের উপর নির্ভর করে কয়েক কোটি লোক জীবনযাপন করছে। আমাদের সংবিধানেও এর বিনিয়োগ নিয়ে নির্দেশনা আছে। তাই এই তহবিলের নিরাপদ বিনিয়োগই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। নিয়ম মানার ব্যাপারে আমরা সচেতন আছি। গত 2 সপ্তাহে চীনের পুঁজিবাজারে দরপতন হয়েছে প্রায় 20%। দেশটির নীতি নির্ধারকরা মনে করছেন বিশাল অঙ্কের এই বিনিয়োগের সিদ্ধান্তে বিনিয়োগকারীদের মনে আস্থা ফিরে আসবে। নাজিয়া শাকুর, সময় সংবাদ। অর্থনীতি পুনরুদ্ধারের স্বার্থে গ্রিসের আগামী নির্বাচনে জনগণের কাছে সিরিজা পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস। এ সময় গেল 7 মাস আগে সিরিজা পার্টি যে লক্ষ্য নিয়ে গ্রিসের ক্ষমতায় এসেছিল তা শেষ করার সুযোগ দেওয়ার আহ্বানও জানান তিনি। সম্প্রতি এক নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এছাড়াও দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে তার 4 বছরের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানান সিপ্রাস। পাশাপাশি গেল কয়েক মাসে দাতা গোষ্ঠীর সাথে ঋণ চুক্তি নিয়ে দফায় দফায় আলোচনা ও সংকটময় পরিস্থিতি তার রাজনৈতিক ও কূটনৈতিক অভিজ্ঞতাকে জোরালো করেছে বলেও দাবি করেন বামপন্থী দল সিরিজা পার্টির এই নেতা, যাকে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলেও জানান সিপ্রাস। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দিন দিনই কমছে রাশিয়ার প্রবৃদ্ধি। দেশটির অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গেল বছরের প্রথম 6 মাসের তুলনায় চলতি বছরের প্রথম 6 মাসে রাশিয়ার প্রবৃদ্ধি কমেছে 3.6%। এ সময়টায় দেশটির খনি শিল্প, উৎপাদন খাত, খুচরা বিক্রি এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত চাঙা থাকলেও ধীর গতি ছিল আবাসন খাত এবং নতুন বিনিয়োগে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে 2015-এর প্রথমার্ধে দেশটির রপ্তানি কমেছে 39%। পাশাপাশি রাশিয়ার পাল্টা নিষেধাজ্ঞার কারণে কমেছে দুগ্ধজাত পণ্য, ফল, হিমায়িত মাছ ও মাংস এবং শাকসবজির আমদানি। এ কারণে সরবরাহ সংকটে বাড়ছে খাদ্য মূল্যস্ফীতি। চলতি বছর দেশটির মূল্যস্ফীতি পৌঁছাতে পারে 9.3%। তাই চলতি বছর সহ আগামী 2 বছর দেশটির প্রবৃদ্ধি আশঙ্কাজনক হারে কমবে বলে পূর্বাভাস দিয়েছে মুডিস। বিশ্ব প্রবৃদ্ধির ধীরগতির পাশাপাশি দেশের অর্থনীতির দুরবস্থার জন্য চলতি বছর মন্দার মুখে পড়েছে ব্রাজিল। পণ্যের দাম কম হলেও 14.25% সুদ হারের কারণে চলতি বছরের শুরু থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির আর্থিক কার্যক্রম। উচ্চ সুদ হারের কারণে কমছে ভোক্তা খরচও। তার উপর ঋণের বোঝা কমাতে চলতি বছরই ব্যয় সংকোচন নীতি প্রণয়ন করেছে দেশটির সরকার। কর বাড়লেও বিভিন্ন খাতে কমেছে সরকারের ব্যয়। দ্বিতীয় প্রান্তিকে আবাসন খাতে প্রবৃদ্ধি কমেছে 2.1%, উৎপাদন খাতে প্রবৃদ্ধি কমেছে 8.4%। এছাড়াও ধীর গতি এসেছে সব ধরনের আর্থিক খাতে। মূল্যস্ফীতি পৌঁছেছে 9%, যা সরকারের লক্ষ্যমাত্রার চেয়েও দ্বিগুণ। বেকারত্ব নিয়ন্ত্রণের বাইরে। এ কারণে 2017 সালের আগে দেশটির প্রবৃদ্ধি সম্ভব না বলে পূর্বাভাস বিশ্লেষকদের। দর্শক, এবারে জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতি। আমরা চলে যাচ্ছি ডিএসসি ওয়েবসাইটে। দর্শক, সকাল থেকেই সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে ডিএসসিতে। ডিএসসি এক্স সাধারণ সূচক এই মুহূর্তে 17 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 4773 পয়েন্টে। সরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর শেয়ারের সূচক ডিএসসি এস 3 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1178 পয়েন্টে এবং বাছাই সূচক ডিএস 30 আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত 6 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 1828 পয়েন্টে। এখন পর্যন্ত ডিএসসিতে লেনদেন হয়েছে 66 কোটি টাকার শেয়ার এবং লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 75টির, কমেছে 142টির এবং অপরিবর্তিত রয়েছে 50টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। দর্শক, এই পর্যায়ে দেখে নিচ্ছি টপ 20 শেয়ারের তালিকা। শুরুতেই রয়েছে তিতাস গ্যাস। টপ 20 শেয়ার তালিকার প্রথম অবস্থানে থাকে এই প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম দেখতে পাচ্ছি 75 টাকা 40 পয়সা, যা গতদিন ছিল 76 টাকা। লাফাজ সুমা রয়েছে এই তালিকার দ্বিতীয় অবস্থানে, যার সর্বশেষ দাম 113 টাকা 80 পয়সা, যা গতদিন ছিল 113 টাকা 70 পয়সা।
স্কয়ার ফার্মাসিউটিক্যালস টপ 20 শেয়ার তালিকা তৃতীয় অবস্থানে রয়েছে, যার লাস্ট ট্রেডিং প্রাইস 248 টাকা 70 পয়সা। সিনো বাংলা চতুর্থ অবস্থানে থাকে, এই প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম 25 টাকা 70 পয়সা, যা গতকাল ছিল 24 টাকা 90 পয়সা। খান ব্রাদার্স পিপি ওয়েভ দেখতে পাচ্ছি আমরা পঞ্চম অবস্থানে থাকে, প্রতিষ্ঠানটির অবস্থানে থাকা প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম 27 টাকা 20 পয়সা। সিভিও পেট্রোলাইজিং রয়েছে টপ 20 শেয়ার তালিকায় ষষ্ঠ অবস্থানে, যার সর্বশেষ দাম 431 টাকা। ন্যাশনাল ফিড রয়েছে সপ্তম অবস্থানে, এই প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম দেখতে পাচ্ছি 25 টাকা 90 পয়সা, যা গতদিন ছিল 26 টাকা। শাহজিবাজার পাওয়ার রয়েছে অষ্টম অবস্থানে, শাহজিবাজার পাওয়ারের সর্বশেষ দাম 192 টাকা 60 পয়সা। ইউসিবিএল রয়েছে নবম অবস্থানে এবং দশম অবস্থানে রয়েছে বিএসআর লিমিটেড। 11তম অবস্থানে রয়েছে বারাকা পাওয়ার, যার সর্বশেষ দাম 34 টাকা 60 পয়সা। ফায়ার কেমিক্যালস রয়েছে 12তম অবস্থানে। টপ 20 শেয়ার তালিকার 13তম অবস্থানে থাকা প্রতিষ্ঠানটি হচ্ছে কাশিম রাইসেল। ইবনে সিনা রয়েছে এই তালিকার 14তম অবস্থানে। 15তম অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক, যার সর্বশেষ দাম 29 টাকা 90 পয়সা, গতকাল ছিল 30 টাকা 20 পয়সা। ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন রয়েছে 16তম অবস্থানে। 17তম অবস্থানে থাকা প্রতিষ্ঠানটি আলহাজ টেক্সটাইল। ন্যাশনাল ব্যাংক রয়েছে 18তম অবস্থানে, সর্বশেষ দাম 10 টাকা 20 পয়সা। অ্যাপেক্স ফুড রয়েছে টপ 20 শেয়ার তালিকার 19তম অবস্থানে, প্রতিষ্ঠানটির সর্বশেষ দাম 164 টাকা, যা গতদিন ছিল 160 টাকা 10 পয়সা। এবং সমরিতা রয়েছে এই তালিকার 20তম অবস্থানে এবং সর্বশেষ অবস্থানে থাকায় প্রতিষ্ঠানটির দাম দেখতে পাচ্ছি লাস্ট ট্রেডিং প্রাইস 91 টাকা 80 পয়সা, যা গতদিন ছিল 90 টাকা 30 পয়সা। দর্শক, এই ছিল আমার কাছে থাকা ডিএসসির সর্বশেষ খবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোয় চাপের মুখে মধ্য ও নিম্নবিত্তরা, খরচ বাড়বে জীবনযাত্রায়, সেবা খাতে ব্যয় নিয়ন্ত্রণের পরামর্শ বিশেষজ্ঞদের। অবৈধভাবে বিদেশ যাওয়া অনেকেই শিকার হচ্ছেন অপহরণের, মুক্তিপণ আদায় হচ্ছে দেশে, অভিবাসন নীতিমালা বাস্তবায়নের তাগিদ বিশেষজ্ঞদের। দাবির মুখে অবশেষে ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমাচ্ছে বিএসসিসিএল। বেসরকারি পর্যায়ে আগে থেকে দাম কম থাকায় সুফল পাবেন না গ্রাহকরা, বলছেন বিশেষজ্ঞরা। এবং চাহিদা থাকলেও চট্টগ্রামে গড়ে ওঠেনি পরিকল্পিত ট্যানারি শিল্প, পরিবেশ দূষণ সহ নানা কারণে বন্ধ 22টি কারখানা, ভোগান্তিতে ব্যবসায়ীরা। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়ের।